শুরু করছি আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ঘটনা লিখে বাড়িছে সে থাকে জনাইতে। তো সে যেরকমভাবে লিখে বাড়িছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম শ্রীমতী। তো আমার বাড়ি হচ্ছে জনাইতে, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। যে ঘটনা আমি আজ লিখে বেড়ালাম সেটা আমার নিজের ফ্যামিলির সাথে হয়ে গেছে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শ্বশুর, শাশুড়ি, এদের সাথে হয়ে গেছে। তো ঘটনা আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের ঘটনা। প্রথম থেকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি যে আমার শ্বশুরবাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এবং আমার ছেলে মেয়ে, এই 5 জনের আমাদের সংসার ছিল, ঠিক আছে। এইবার আমার শাশুড়ির একটা অভ্যাস, যেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা যেসব বাসনগুলো বেরোতো আর কি, মানে রান্নার বাসন বা খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া উঠে যে বাসনগুলো, সেই বাসনগুলো আর কি, ওগুলো নিয়ে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে মাছতে যেত প্রত্যেক দিন। তো আমি খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাতাম। তো উনি কী করতেন, উনি সব বাসন ওই পুকুরে মেজে ঘরে নিয়ে আসতো, তারপর নিজের মতো শুয়ে থাকতো। বা যে এলাকায় আমরা থাকতাম ওখানে অনেক লোকজন রয়েছে আর কি, তার সমবয়সী। তো তিনি আড্ডা বাড্ডা মারতেন তাদের সাথে। তো দুপুর বিকেলটা এরকম করে তিনি কাটাতেন আর কি। একদিনকে কী হয়, আমি ঘুম থেকে দুপুরবেলা তো ঘুমিয়েছি, বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখছি যে শাশুড়ি কিন্তু নেই বাড়িতে, কোথাও নেই। তারপর আমি তার ঘরে যাই। এবার শাশুড়ি যে ঘরটা, সেই ঘরেই তিনি থাকতেন, প্লাস ওখানেই মানে ওই ঘরে আর কি ঠাকুর রাখা, মানে একটা সিংহাসন, সেই সিংহাসনে ঠাকুর ফাকুর সব কিছু রয়েছে। সেই সিংহাসনটা কিন্তু ওই শাশুড়ির ঘরেই আর কি। তো যাই হোক, গেছি সন্ধ্যা দিতে, গিয়ে দেখছি ঘরেও কিন্তু নেই, তিনি তার ঘরে নেই। তো ভাবলাম হয়তো কোথাও গেছে আড্ডা বাড্ডা মারতে, প্রত্যেক দিনই তো যায়। তো সেরকম আমি ভেবে অত বিশেষ পাত্তা দিইনি। ঘরে কেউই ছিল না। ছেলে আর মেয়ে দুজনে কিছুক্ষণ পরে এলো। আসার পর আমি তাদের জিজ্ঞেস করি যে ঠাকুমা কোথায় রে? তারা কেউই জানে না। কিন্তু আমার মেয়ের সাথে আমার শাশুড়ি কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে তারা দুজন একদম পুরো কী বলবো, বন্ধুর মতো মিশতো আর কি। আমার মেয়ে কিন্তু আমার যে শাশুড়ি, তার সাথেই রাতেরবেলা শুতো মাঝে মাঝে আর কি। তার নিজের ঘর ছিল কিন্তু তাহলেও মাঝে মাঝে তার সাথে শুতো। তো যাই হোক, এবার কি হয়, তাদের দুজনকে জিজ্ঞেস করে আমি কোনো খোঁজ পেলাম না। এবার আশেপাশে যাদের সাথে আড্ডা মারে বা যাদের বাড়িতে যায় বিকেলবেলা সন্ধ্যেবেলায়, প্রত্যেকের বাড়িতে খোঁজ নিলাম, কারোর বাড়িতে নেই। চিন্তার বিষয়, বয়স্ক মানুষ কোথায় গেছে না গেছে। আমার হাজব্যান্ড এলো, আসার পরে আমি তাকে বললাম পুরো ব্যাপারটা, যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি করলেন, প্রথমেই গেলেন সেই পুকুরের পাড়ে, গিয়ে দেখছে যে সেখানে বাসনগুলো পড়ে রয়েছে কিন্তু তার মা নেই। আর তিনি যে চটি ব্যবহার করতেন, সে চটির একটা রয়েছে ওই ঘাটের মধ্যে পড়ে, মানে যে ঘাটটা বাঁধানো ছিল আর কি, ঘাটের মধ্যে পড়ে রয়েছে। আর একটা চটি রয়েছে ঘাট থেকে 2 হাত দূরে জলে ভাসছে আর কি। এবার ওটা দেখে সবাই বুঝতেই পারছিলাম যে জলেই ডুবে গেছে আর কি। তো আমাদের ওই এলাকাতেই একটা ছেলে রয়েছে, কম বয়সী একটা ছেলে। ও কী করে, যদি ওই পুকুরের মধ্যে বা কোনো বড় ঝিলফিলের মধ্যে যদি কিছু কারোর হারিয়ে যায়, তাকে টাকা দিলে সে কিন্তু যদি খুঁজে নিয়ে আসে জিনিসটা। এবার তাকে ডাকা হয়, তাকে বলা হয় যে এরকম এরকম ব্যাপার, যদি নিচে যাস, গিয়ে খুঁজে আনতে পারিস তাহলে টাকা দেবো। সে বলছে যে এত রাতেরবেলা কী করে যাব, ঠান্ডার সময়, এত রাতেরবেলা যাব না, কালকে সকালে যাব। এবার বুঝতে পারছি না কী করব তখন। এবার তাকে তো জোরও করতে পারছি না। এবার যতই হোক তার শরীরটা সে আগে দেখবে, সেটা স্বাভাবিক ব্যাপার খুবই। তো আমরা নিজেরা ঘরে চলে এলাম। তারপরেও অনেকের বাড়িতে খোঁজ খবর নিই, কিন্তু কারোর বাড়িতে কিন্তু কোনো খবর পাইনি। পরের দিন সকাল হতেই সেই ছেলেরা নিজের থেকে আসে আমাদের বাড়িতে, বলে যে কী গো চলো দেখি। গেল আমার স্বামী, আমার ছেলে আর ওই ছেলেটা, 3 জন মিলে গেছে। এবার 2বার পুরো পুকুরের মধ্যে ডুব মেরেছে, কোথাও কিছু পায়নি। 3 নাম্বার বারে যখন আবার সে ডুব মারে ভালো করে দেখার জন্য, দেখছে যে আমার শাশুড়ি, তার অর্ধেক শরীরটা ওই জলের একবারে নিচে কাদায় ডুবে গেছে, মানে গেঁথে গেছে আর কি। আর অর্ধেক শরীরটা জলের ওপরে। সে একদম পুরো
মানে ভয় পেয়ে গেছে ওরকম রূপ দেখে। সে উপরে উঠে এসছে এরকম করে হাঁপাচ্ছে আর বলছে এরকম এরকম ব্যাপার যে আমি নিচে দেখেছি অর্ধেক শরীর গেঁথে গেছে অর্ধেক শরীর ওপরে। এবার তার পক্ষে সম্ভব নয় যে পুরো শরীরটাকে একা ওই কাদার মধ্যে দিয়ে তুলে বার করা। তো আমার ছেলে যেহেতু সাঁতার পারে, তো আমার ছেলে বললো যে ঠিক আছে চলো আমিও যাচ্ছি। দুজনে মিলে যায়, শরীরটাকে তুলে নিয়ে আসে। আসার পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার শাশুড়ির ওজন ছিল 40 থেকে 45 কেজি, ঠিক আছে, এতটাই রোগা ছিলেন। যখন তার বডিটা তুলে আনা হয়, খাটে যখন মানে রেখেছে, তার শরীর এতটাই ফুলে গেছে একটা রাতে, মানে পুরো রাত জলে থাকার জন্য কম করে হলেও তার ওজন 80 থেকে 90 কেজি মতো হয়ে গেছে, মানে শরীরের ভেতর জল ঢুকে। তারপর সব কিছু দাহ কাজ সব কিছু করা হয়, যা যা করার দরকার সব কিছু করা হয়। প্রথমত পোস্টমর্টম করা হয়েছিল হসপিটালে নিয়ে গিয়ে। তো রিপোর্টে একটাই জিনিস বেরিয়েছিল যে জলে ডুবে মৃত্যু, আকস্মিক মৃত্যু একটা, যেটা সেটা আর কি। তো যাই হোক, তারপরে সব কিছু কাজ ফাজ করা হয়। তো যখন ওই চুল্লিতে ঢোকাবে আর কি, তখন সবাই কান্নাকাটি করছে, সবাই গ্রামের যাদের সাথে তিনি মিশতেন আর কি, তারও কান্নাকাটি করছে। কিন্তু আমার যে মেয়ে, সে কিন্তু একটা বারের জন্য কাঁদছে না, তার চোখে একটা ফোঁটা জল নেই। সবাই বলছে যে কী রে তুই কাঁদছিস না, তোর এত পছন্দের একটা মানুষ ছিল, যার সাথে তুই সারাক্ষণ থাকতি, তুই কাঁদছিস না কেন? তোর কি কষ্ট হচ্ছে না? এবার অনেকে বলছে যে শক পেয়েছে ওর জন্য কাঁদছে না। অনেক সময় হয় যে একবারে শক পেলে এরকম তার মধ্যে থেকে কান্না ফান্না কিছু বেরোয় না। তো যাই হোক, ঠাকুমার মৃত্যুর পরে আমার মেয়ে কারোর সাথে কথা বলতো না, না ঠিকমতো খাওয়া দাওয়া করতো, না কারোর সাথে কথা বলতো, না নিজে ঘর থেকে বেরোতো। সে ওই ঠাকুমার ঘরেও কিন্তু ঢুকতো না, ঠিক আছে, নিজেকে মানে ঘরের মধ্যেই থাকতো। যত মানে যেটুকুনি দরকার সেইটুকুনির জন্যই ঘর থেকে বেরোতো, আবার ঘরে ঢুকে যেত। অনেক সময় হয়েছে পড়তে পড়তে যেত না টিউশনে, স্কুল যাওয়া তো একেবারেই বন্ধ করে দিয়েছিল, টিউশনেও যেত না। তো আমি অনেক ধমকিয়ে চমকিয়ে মারধর মেরে তাকে টিউশনে পাঠাতাম। আসতো, এসে আবার সে নিজের ঘরে ঢুকে যেত। 1 থেকে 1.5 মাস পরে আমার মেয়ে কথা বলেছিল, মানে আমার শাশুড়ি মারা যাওয়ার 1 থেকে 1.5 মাস পর আমার মেয়ে কথা বলেছিল। আর সেই কথাটা এটাই ছিল যে মা, আমাদের পাশের বাড়ি যে মধু কাকিমা আছে, ও যেন কালকে সকালে মারা যাবে। আমি এই কথাটা শুনে একবারে অবাক হয়ে গেছি। তখন ওই সময় বাড়িতে আমি আমার মেয়ে, আর কেউ নেই। আমার ছেলে গেছে স্কুলে, আর আমার হাজব্যান্ড তো গেছে তার কাজে। তো সেদিনকে আমার মেয়ে তো স্কুল যায়নি, আমি আর আমার মেয়ে ছিলাম। তো এই কথাটা শুনে আমি তাকে অনেক ধমক দিই যে এইসব কেন বলছিস, ভুলভাল কথা, সকাল সকাল এসব কেউ বলে? তখন আমার মেয়ে বলছে তুমি দেখো, কাল সকাল হলেই তুমি দেখো। পরদিন সকালবেলায় খবরটা আসে ঠিক সকাল 9:45 কি 9:50 এরকম সময়, যে পাশে বাড়ি মধু কাকিমা মারা গেছে। শুনে একেবারে অবাক। আমি তখনই আমার হাজব্যান্ডকে বলি, এবং হাজব্যান্ড শুনে একেবারে খিল্লি উড়িয়ে দেয়, বলছে তোমাকে নিয়ে আর পারি না, ও একটা কি বাচ্চা মানুষ, কি কথা বলে দিয়েছে আর তুমি সেটাকে নিয়ে এরকম করছো? তুমি ভাবছো ওর কথা লেগে গেছে, কথা মিলে গেছে? এসব ভুলভাল জিনিস নিয়ে কাউকে বলো না, তো তোমার মেয়ের কিন্তু মানে মেয়েকে সবাই ভালো চোখে দেখবে না, এইসব বলছে আর কি। তো যাই হোক, ওই ঘটনার পরে, মানে কথাটা যে বলেছিল ঘটনা ঘটেছিল আর কি, তারপরেও কিন্তু মেয়ে আর কোনো কথা বলতো না। মানে 1-2 মাস পরে একটা কথা বলেছিল, যেটা একবারে পুরো লেগে গেছিলো, তারপরে আর কোনো কথা নেই। আবার কিছুদিন পরে সে বলছে যে প্রায় 2-2.5 সপ্তাহ পরে আবার বলছে যে মা, যে কাকাটা আমাদের বাড়িতে দুধ দিতে আসে, তার আজকে সাইকেলের চাকা লিক হয়ে যাবে, সে রাস্তায় পড়ে যাবে আর তার সব দুধ পড়ে যাবে, ঠিক আছে। ঠিক তাই হলো। কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরেই আমাদের বাড়িতে কলিং বেল বাজলো। আমি গেলাম, দেখলাম সে কাকা যে দুধ দেয় আর কি। সে বলছে বৌদি কিছু মনে করবেন না, আজকে আমার সব দুধ পড়ে গেছে। আমি সাইকেল ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিলাম রাস্তায়, আর আমার ক্যান থেকে, দুধের যে ক্যান, সেই ক্যান থেকে সব দুধ পড়ে গেছে, সব নষ্ট। আমি আজ আপনাদের দুধ দিতে পারবো না। আমি রীতিমতো হয়ে গেছি, আমি রীতিমতো চমকে গেছি। আমি আমার হাজব্যান্ডকে আবার বললাম, সে আবারও বিশ্বাস করলো না। আমি আমার ছেলেকে বললাম, সে বলছে হতে পারে তুমি
বেশি ভাবছো, ও হয়তো মন গড়া সব কথা বলছে, সেগুলি তোমার লেগে যাচ্ছে, ওর লেগে যাচ্ছে, এইসব নিয়ে অত ভেবো না মা। এইসব বলে আমার ছেলেও কিন্তু অত বিশেষ পাত্তা দিল না। তারপর একদিনকে সে বলছে যে মানে আমাদের একটা বাড়িতে একটা বিড়াল আসতো প্রত্যেক দিন রাতেরবেলা আর দুপুরবেলা খেতে। মানে একদিনকে আমি ওকে খেতে দিয়েছিলাম, তারপর থেকে ও নিজের থেকেই প্রত্যেক দিন দুপুরবেলা রাতেরবেলা করে নিয়ম মেনে চলে আসতো খাওয়ার জন্যে। মেয়েটা বিড়ালটা ছিল গর্ভবতী, ঠিক আছে। তো একদিনকে বলছে যে ওই বিড়ালটা যে আসতো আমাদের বাড়িতে খেতে, আসে আর কি আমাদের বাড়িতে খেতে, তার পেটে সব কটা বাচ্চা মরে যাবে, আর সেও রাস্তায় দরজার গেটের সামনে গাড়ি ফাড়ির সামনে চলে আসবে। আমি শুনে ওকে কী বলবো কিছু বুঝতে পারছিলাম না। আর ঠিক তাই হলো। পরের দিনকে শুনলাম যে একটা বাইকের সামনে নাকি সেই বিড়ালটা চলে এসছে, বিড়ালটা এসে আর ওর বিড়ালটা মারা গেছে আর কি। এরপর থেকে আমার মেয়ের মধ্যে আমার নিজেরই একটা বিতৃষ্ণা জেগে গেছিলো। মানে ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতো না। ও কথা বললে আমার ভয় লাগতো, যেন মনে হতো এক্ষুনি বোধহয় আবার কিছু একটা অলক্ষণের কথা বলে ফেলবে, এক্ষুনি এমন একটা কিছু বলবে যেটা আমি শুনতে পারবো না, নিতে পারবো না, এরকম কিছু একটা। কথাও বলতো না, যখনই কথা বলতো কিছু একটা অলক্ষণের কথা বলে দিত। একবার কি হয়, শীতকালে পৌষ মাসে আমাদের যে এলাকায় থাকতাম আর কি, আমাদের জনাইতে মেলা বসতো, বিশাল বড় মেলা। এবার আমার ছেলে গেছে তার বন্ধুদের সাথে ঘুরতে, আমার মেয়ে গেছিলো টিউশনে। আমার মেয়ে টিউশন থেকে বাড়ি এসে বলছে যে মা, দাদা কোথায়? আমি ওই কথাটা শুনেই আমার মনে হলো যে আবার কিছু একটা বলবে যেটা আমি শুনতে পারবো না, নিতে পারবো না। আজ কেন, কি হয়েছে, তুই জেনে কী করবি, এরকম একটা ধমক দিয়ে বলেছি। তখন আমার মেয়ে বলছে যেখানেই আছে এক্ষুনি আসতে বলো, ওর কিন্তু আজকে বড়সড় অ্যাক্সিডেন্ট হবে। আমি কথাটা শোনা মাত্র ওকে ঠাসিয়ে চড় মেরে দিই। আমি ওকে বলি যে তুই কী হয়ে গেছিস, কেন বলছিস সব কথা, কেন তুই সবসময় এরকম অলক্ষণের কথা বলিস। আমি তারপরে আমার ছেলেকে ফোন করি, ফোন করে বলি যে তুই যেখানে আছিস সঙ্গে সঙ্গে বাড়িতে আয়, আমার তোর সাথে অনেক দরকারি কথা আছে। আমার ছেলে বলছে কেন, কী হয়েছে বলো? তো বলছে না, তুই এক্ষুনি বাড়িতে আয়। তখন আমার ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, বলে ফোন রাখে। ফোন রাখার 5 থেকে 7 মিনিট পরে একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসে আমার ফোনে। আমি ফোনটা প্রথমবার তুলি না, সেকেন্ডবার যখন আবার ফোন আসে, মেয়ে বলে যে ফোনটা তুলে নাও, দরকারি ফোন। ফোনটা তুললাম, একটা ছেলের গলা। সে বলছে কাকিমা, আমি রোহানের বন্ধু বলছি, রোহানের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি ওকে ওই আমাদের সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসো। কথাটা শোনার পরে আমার মনে হচ্ছিল যে মেয়েকে আমি আমার ঘর থেকে বার করে দিই, যে কেন কেন বলছে এসব কথা, আর কেনই বা ওর প্রত্যেক কটা কথা মিলে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন করি, বলি যে তুমি তাড়াতাড়ি করে যাও, আমিও যাচ্ছি। তো আমি তো গেলাম, আমার পেছন পেছন আমার মেয়েও কিন্তু যায় আমার সাথে। আমি তাকে বারণ করি না। আমি তাকে যখন আমি হসপিটালে গিয়ে পৌঁছোই, দেখি আমার হাজব্যান্ড ততক্ষণে পৌঁছে গেছে, হ্যাঁ, এবং তার চিকিৎসা চলছে আমার ছেলে। তো কথা বলার অবস্থায় সে তখন ছিল না, তার সাথে আরও 3টে বন্ধু ছিল আর কি। তো তাদেরকে জিজ্ঞেস করাতে সে বলে যে একটা কল আসে, কলটা করতে করতে সে একটু এগিয়ে যায়, ঠিক আছে। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে বলতে এগিয়ে যাই, ঠিক সেরকমভাবেই কথা বলতে বলতে এগিয়ে যায়। তা ফোনটা রাখার পরে সে যখন আবার পেছন ঘুরে আসতে যাবে, তখন কিছু একটা দেখেও থমকে গেছিলো। তারপরে আবার দেখলাম ও কিন্তু পেছন দিকে ব্যাক করছে, মানে ওর মুখটা সামনে, পুরো বডি সামনে, কিন্তু পেছন দিকে যাচ্ছে। আর ঠিক সেই সময় পেছন দিক দিয়ে একটা গাড়ি এসে, মানে সাইড দিয়ে একটা গাড়ি এসে ওকে মেরে দেয়। এটা হচ্ছে ঘটনা। 3-4 দিন পরে ছেলে বাড়িতে আসে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে বাবু সেদিনকে কী হয়েছিল আমাকে একটু বলতো। তখন সে আমাকে বলে যে তুমি আমাকে ফোন করেছিলে মা। আমি তোমার ফোনটা তুলি, আমি তোমার সাথে কথা বলতে বলতে একটু এগিয়ে যাই, ফোনটা রেখে আমি যখনই পেছন ঘুরে আমার বন্ধুদের বলবো যে ভাই আমি আর যেতে পারবো না আজকে, মা ডাকছে বাড়ি থেকে, আমি বাড়ি যাচ্ছি, তখনই বলার সময় আমি দেখলাম রাস্তার মধ্যে, রাস্তার মাঝখানে আর কি, একটা কালো রঙের অবয়ব, বিশাল বড়, কম করে হলো 10 থেকে 12 ফুট উচ্চতা একটা অবয়ব,
বোঝা যাচ্ছিলো যে সেটা কোনো মেয়ে মানুষের অবয়ব। চুল সাইডে ঝুলছে, একটা শাড়ি পরেছিল পুরো কালো কুচকুচে আর কি। তার পুরো দেহের গড়নটা একটা মেয়েদের মতো, কিন্তু পুরো কালো কুচকুচে। এত বড় ছিল যে আমি দেখে সেটা পেছনে সরছিলাম আর কি। আর সেও কিন্তু আমার দিকে এগিয়ে আসছিল। আর তখনই একটা গাড়ির সাইড দিয়ে এসে আমাকে মেরে দেয়। তারপর আমার কিছু মনে নেই। তো যাই হোক, এরকম হয় জানতে পারলাম যে কী করে হয়েছে তার অ্যাক্সিডেন্টটা। এরপরে কিছুদিন পরে, 3-4 দিন পরে, তো আমি বসে রয়েছি আমার ডাইনিং রুমে, বসে বসে চা খাচ্ছিলাম আর নিজে মোবাইল ঘাঁটছিলাম। দেখলাম একটা কালো রঙের অবয়ব, প্রায় 10-12 ফুট উচ্চতা, যেরকম আমার ছেলে বলেছিল আর কি, ঠিক সেরকম উচ্চতারই একটা কালো অবয়ব আমাদের দরজা থেকে ঢুকে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, তার পেছনে গেলাম, দেখলাম সে কিন্তু ডিরেক্ট আমার মেয়ের ঘরে ঢুকে গেল। মেয়ের ঘর ছিল একেবারে কালো অন্ধকার, কোনো লাইট জ্বলছিল না, মেয়েও ছিল না ঘরে। আমি ঘরে ঢুকতেই যেটা লক্ষ্য করলাম, লাইট জ্বালিয়ে কেউ নেই কোথাও, কিন্তু একটা বাজে বোটকা বিশ্রী গন্ধ, যেটা আমার কানে এই নাকে এসে ঝাপটা মারে। গন্ধটা আমি নিতে পারছিলাম না, এতটাই বাজে গন্ধ ছিল। আমি ঘর থেকে বেরিয়ে আসার পরে দেখলাম কোনো গন্ধ নেই, কিন্তু আবার যেই ঘরে ঢুকলাম দেখলাম সেই গন্ধটা আবার। কিন্তু এই গন্ধটা কিন্তু এতক্ষণ ছিল না, কিন্তু তাহলে কী করে এলো? আমি বুঝতে পারছিলাম না যে যেটাকে আমি দেখলাম এই জিনিসটাকেই হয়তো আমার ছেলে দেখেছে। এই ঘটনাটা আমি আমার হাজব্যান্ডকে রাতেরবেলা বলি, সেই একই জিনিস ও বিশ্বাস করলো না একবারের জন্যেও। ঠিক আছে, এই ঘটনার পর যেদিনকে আমি এই কালো অবয়বটা দেখলাম, এরপর থেকেই কিন্তু আমার মেয়ের মধ্যে আরও পরিবর্তন দেখা দেয়। সেটা কীরকম? ঘর থেকে ও বেরোতে চাইতোই না, এবং আমরা যদি ওর ঘরে ঢুকতাম তাহলে কিন্তু কাইমাই করে উঠতো। মানে ও সহ্য করতে পারতো না যে কেউ যদি ওর ঘরে ঢোকে, এই জিনিসটা সহ্য করতে পারতো না। ও পড়াশোনা তো দূরের কথা, স্কুল কাচারি সব কিছু বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র বাথরুমে যখন যেত প্রথম কয়েকদিন, বাথরুমটা শুধুমাত্র করার জন্য নিজের ঘর থেকে বেরোতো, আর একটা কিচ্ছুর জন্য ঘর থেকে বেরোতো না, কারোর সাথে কথা বলতো না, কিচ্ছু না। যত দিন যেতে লাগলো সেই বাথরুম, পায়খানা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো। মানে সব কিছু তখনও নিজের ঘরের মধ্যে করছে, তো ঘরে ঢোকা যেত না, এতটা বিশ্রী একটা গন্ধ হয়ে গেছিলো। মানে নিজের ঘরের মধ্যে পায়খানা, বাথরুম সব কিছু করছে। আর যখনই ওকে খাবার দিতে যেতাম, তখনই খাবারটাকে নিয়ে খেয়ে আবার ওখানে থালা ফালা সব কিছু রেখে দিত। মানে এরকমই একটা হয়ে গেছিলো ওর মধ্যে। আর সব থেকে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে, ও বাবাকেও সহ্য করতে পারতো না। বাবাকে দেখলেই যখন তখন খেঁচিয়ে উঠতো, বাবার দিকে তেড়ে আসতো, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। বাবা ওকে বেশ ভয় ভয় পেতো আর কি। একদিনকে কি হয়, রাত্রেবেলা আমি ওকে খাবারের জন্য ওর ঘরে ঢুকি, খাবারটা দেওয়ার জন্য, দেখলাম ঘরে কিন্তু নেই। এবার ওর ঘরে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম বারান্দাতেও নেই। আমার কি জানি মনে হলো একবার ছাদে গিয়ে দেখি তো, ছাদে কিন্তু ও যায় না, তাও আমি গেছিলাম। ছাদে যেতেই আমি যেটা দেখলাম যে দরজা দিয়ে ঢুকেই বাঁদিকের একটা কোণায় একটা মেয়ে বসে রয়েছে, যাকে আমি দেখে বুঝতেই পারছি সেটা আমারই মেয়ে। বসে মানে আমার দিকে পেছন করেই ছিল আর কি, কিছু একটা করছে। লাইট জ্বালালাম, ছাদের লাইট জ্বালে আমি সামনের দিকে গেলাম। ওর সামনে যেতে আমি যেটা দেখলাম, ওর পেছন দিক দিয়ে, মানে ও তো বসে রয়েছে পাঁচিলের সামনে, আমি পেছন দিক দিয়ে আমি দেখছি উঁকি মেরে যে ও বাবু হয়ে বসেছে। ঠিক আছে, ওর কোলে একটা বিড়াল, যে বিড়ালের পুরো পেটটা ছিঁড়ে ভেতরে যে নাড়ি ভুড়ি সেগুলোকে হাতে করে নিয়ে কচকচ করে চিবিয়ে খাচ্ছে। দুটো পায়ের হাঁটুর নিচ থেকে আর দুটো হাতের কনুই অবধি রক্ত, মুখটা একবারে রক্তে ভরে গেছে। আমি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম নিচে, এসে আমার হাজব্যান্ডের হাতটা ধরে টানতে নিয়ে গেলাম। আমি বললাম যে দেখো, তুমি বিশ্বাস করতে না, আমার প্রত্যেক কটা কথা বিশ্বাস করতে না, চলো তোমাকে আমি আজ প্রমাণ দেবো। হাজব্যান্ডকে নিয়ে গেলাম, বলছে কী হয়েছে। আমি নিয়ে যাওয়ার পরে ও
যখন ছাদে ঢুকলো, আমি বললাম যে দেখো তোমার মেয়ে। সে প্রথমে তার সামনে যায় আমার মেয়ের, গিয়ে বলছে কিরে কী করছিস তুই এখানে। বলাতেই আমার মেয়ে যে কথাটা বলে সেটা সে নিজের গলায় বলে না, অন্যের একটা গলায় বলে। সেটা বলছে যে আমি তোর মেয়ে নই, চিনতে পারছিস আমাকে, চিনতে পারছিস আমার গলা? তুই আমার সন্তানকে মেরেছিলি, আজ আমি তোর মেয়েকে মারবো, তারপর তোর ছেলেকেও মারবো। আমি বাঁচাতে পারিনি আমার সন্তানকে, তুইও পারবি না আমার সন্তান তোর সন্তানকে বাঁচাতে। তোর সন্তানদের মৃত্যু আমার হাতেই হবে, বাঁচাতে পারলে বাঁচিয়ে নিস। এই কথাটা সে বলার পরে আমার দেখলাম যে আমার স্বামী থমকে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কী হলো। ওর মধ্যে কোনো সাড় নেই, একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। প্রায় 1 থেকে 2 মিনিট ওরকম দাঁড়িয়ে থাকার পরে যখন আমার মেয়ে হা হা করে হাসতে শুরু করে, মানে একটা অট্ট হাসি, মানে একটা জয়ের যে হাসি হয়, সে হাসিটা যখন সে হাসছে আমার মেয়ে, তখন ওই হাসিটাকে সহ্য করতে না পেরে আমার স্বামী দেখলাম আমার পাশ দিয়ে নিচে চলে এলো ঘরে। এসে নিজের ঘরে ঢুকে দরজা ফরজা বন্ধ করে দিয়েছে। আমি নিচে এলাম, এসে আমার ছেলেকে সব কিছু বলাতে ও তো প্রথমে বিশ্বাস করেনি, ও আবার নিচে ওপরে গেল, গিয়ে সব কিছু দেখলো, দেখে নিচে এলো। আসার পরে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। একদিকে আমার ছেলে ওপরে, আমার মেয়ে ওপরে ওরকম করে পড়ে রয়েছে, আর একদিকে আমার হাজব্যান্ড ঘরের মধ্যে ঢুকে নিজেকে বন্ধ করে দিয়েছে। আমি আর আমার ছেলে সারা রাত সবাইকে কল করে যাচ্ছি যে কোনো তান্ত্রিকের নাম্বার আছে কিনা তার কাছে, কারোর কাছে কোনো নাম্বার নেই। এবার রাত তখন 1টা কি 1:30 বাজে। আমার ছেলে একবার বলে যে মা একবার চলো তো দেখি বোন কী করছে, ওর কী অবস্থা এখন। দুজনে মিলে গেলাম, গিয়ে দেখছি আমার মেয়ে এতক্ষণ যেখানে ছিল আর কি, তখন যেখানে দেখেছিলাম সেখানেই সেন্সলেস হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাকে তুলে আনলাম দুজনে মিলে, নিজের মেয়ের যে ঘর সেখানে ঢোকালাম, পুরো হাত পা সব কিছু পরিষ্কার করলাম, করে ওকে শুয়ে দিলাম। পরের দিন থেকে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওর মধ্যে ও নিজে নেই, ওর মধ্যে একটা অন্য কেউ বাস করছে, যেটা আগদিন রাতেবেলায় আমি শুনতে পেয়েছিলাম আর কি, যার গলা একটা ভারী কর্কশ মেয়েদের গলা। ওই রাতের পর থেকে আমার স্বামী কারোর সাথে কথা বলতো না, ঘরের মধ্যে যতক্ষণ থাকতো নিজের মতো থাকতো, খাওয়া দাওয়া করতো, অফিস চলে যেত, অফিস থেকে এসে আবার খাওয়া দাওয়া করতো, ঘুমিয়ে পড়তো। আমার সাথে দরকার ছাড়া কথাই বলতো না, আমার সাথে কেন কারোর সাথে কোনো কথা বলতো না। এরপরে রাতের বেলা হলেই আমার মেয়ে প্রত্যেকটা দিন দরজার মধ্যে ধড়াম ধড়াম করে বাড়ি মারতো, লাথি মারতো এবং জিনিসপত্র এলোট পালট করতো। আমি জানতাম যে আমার মেয়ের মধ্যে কোনো সমস্যা রয়েছে, কোনো এমন কিছু রয়েছে যেটা স্বাভাবিক নয়। সেজন্য আমি সব সময় ওর ঘরের দরজাটা বন্ধ করে দিতাম বাইরে থেকে, যখন খাবার দেওয়ার তখন দিতাম, আবার বন্ধ করে দিতাম। নিরামিষ খাবার দিলেই থালাটাকে ছুঁড়ে ফেলে দিত, আর যখনই আমি ওকে আমিষ খাবার দিতাম তখনই কিন্তু খাবারটাকে গোগ্রাসে একবারে খেয়ে নিত, মাছ মাংস একবারে খেয়ে নিত। নিরামিষ খাবার দিলে খাবারটাকে ছুঁড়ে ফেলে দিত। আর প্রত্যেক দিন তো আর আমিষ খাবার দেওয়া, মাছ মাংস দেওয়া পসিবল নয়। আমার ছেলেরই একটা বন্ধুর মাধ্যমে একটা তান্ত্রিকের খবর পাই, তান্ত্রিককে ফোন করা হয়, সে বলে যে তার আশ্রমে যেতে, গিয়ে সমস্ত ঘটনা বলতে। আর আমি আর আমার ছেলে দুজন মিলে যাই, গিয়ে সমস্ত ঘটনা তাকে বলি। বলার পরে 2টো তাবিজ দেয় আমাকে আর আমার ছেলেকে আমাদের সুরক্ষার জন্য। সে বলে যে কালকে বিকেল 5টার সময় আমি যাব, আমার 2 শিষ্যকে নিয়ে তোদের বাড়ি যাব, গিয়ে সব ঠিক করে দিয়ে আসবো, চিন্তা করিস না। আমি না ওখানে গিয়ে কেঁদে ফেলেছিলাম, সেজন্য সে বলছে চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিয়ে আসবো। পরদিন ঠিক 5টার সময়, একদম ডট 5টা বাজে ঘড়িতে, সে তান্ত্রিকটা এলেন, তার 2 শিষ্যকে নিয়ে এলেন। যখন তিনি এসছিলেন তখন প্রথমেই ঢুকে সে আমার মেয়ের ঘরে যায়, গিয়ে যেটা সে দেখে আমার মেয়ে তার ঘরের যে বারান্দা, সেই বারান্দায় বসে বসে একটা মাছের কাঁটা দিয়ে তার হাতের মধ্যে নাম লিখছে, পরিতোষ, তার বাবার নাম।
মানে সে যখন খাবার খায় সে তো সব কিছু নিজের ঘরের মধ্যেই ফেলে রাখে। ওই মাছের যে কাঁটা, ওই কাঁটা দিয়েই কিন্তু সে তার হাতের মধ্যে বাবার নাম পরিতোষ খোদাই করে লিখছে এবং সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছে আর কি। তো সে তার হাতটাকে নিয়ে আমার মেয়ের মাথায় রাখে এবং দেখলাম মেয়ে কিন্তু তখন অজ্ঞান হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায়। তারপরে তাকে নিয়ে আসা হয় আমাদের বাড়ির যে উঠোন, সে উঠোনের মধ্যে একটা কাঠ কয়লা দিয়ে গোল করে কালো রঙের একটা সার্কেল বানানো হয়, তার মধ্যে মেয়েকে রাখা হয় এবং মেয়ের সামনে সে তান্ত্রিক বসে। এরপরে যখন এতক্ষণ কিন্তু মেয়ে একদম পুরো নিস্তেজ অবস্থায় ছিল, যখনই সে তান্ত্রিক তার মন্ত্রোচ্চারণ শুরু করে তখনই মেয়ে জেগে যায় এবং বলে যে, কে তুই? যা করা করে নে, আমি এখান থেকে যাব না। তুই যত বড়ই হোস না কেন আমাকে এখান থেকে বার করতে পারবি না। যা ইচ্ছা কর, আমি কিন্তু কোথাও যাব না। আমি এখানে চুপ করে বসলাম, তুই কর তোর যা ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা করিস করতে কর, আমি এখান থেকে যাব না। এই কথাটা বলে যাচ্ছে। আর সে তান্ত্রিক নিজের মতো করে মন্ত্রোচ্চারণ করছে আর মাঝে মাঝে বলছে, ঠিক আছে দেখা যাক লাস্ট অবধি কার জয় হয়, তোর না আমার। তারপরে হঠাৎ করে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে বলে যে, তুই ভাবছিস তোর স্বামী খুব ভালো, তোর স্বামী একদমই ভালো না। তোদের বিয়ে হবার পরেও তোর স্বামী আমার সাথে সম্পর্কে ছিল। আমার পেটে তোর স্বামীর বাচ্চা ছিল রে, ঠিক আছে? যখন আমি তাকে বললাম যে আমার পেটে তোমার বাচ্চা, তখন সে আর তোর স্বামী আর তোর শাশুড়ি দুজন মিলে আমাকে খুন করে ওই পুকুরে ডুবিয়ে দিয়েছিল, যে পুকুরে তোর শাশুড়ি মারা গেছে। আমি জানতাম না তোরা বিবাহিত। আমি যদি জানতাম তোর স্বামী তোর সাথে বিয়ে হয়ে গেছে, আমি কোনোদিনও মিশতাম না। তোর স্বামী আমাকে বলেছিল যে তার নাকি বিয়ে হয়নি এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে। তাই জন্য আমি তোর স্বামীর সাথে মিশেছিলাম। যদি আমি জানতাম আমি কোনোদিনও করতাম না। তোর স্বামী একটা ঠকবাজ, একটা জোচ্চোর, আর তুই তোর স্বামীর জন্য কান্নাকাটি করছিস। এই কথাটা বলল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো, মানে ও কি বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে সে আবার বলে, এই জন্য আমি কালকে রাত্রেবেলা তোর স্বামীকে বলেছিলাম যে আমি তোর 2 সন্তানকে, ছেলে আর মেয়ে দুজনকে মারবো, দুজনের প্রাণ নিয়ে তারপরেই আমি কিন্তু যাবো এখান থেকে, তার আগে না। কারণ তোর স্বামীর জন্য আমার সন্তান গেছে, আমার জন্য কিন্তু আমিও কিন্তু তোদের 2 সন্তানকে নিয়ে তারপরেই যাব। তোর শাশুড়িকে মেরেছি, তোর মেয়েকে মারবো, তোর ছেলেকে মারবো, তারপরে যদি তাতেও মন না ভরে তোর স্বামীকেও মারবো। এই কথাটা বলেই সে থামে। এতক্ষণ কিন্তু সেই তান্ত্রিক তার মন্ত্রোচ্চারণ করেই যাচ্ছিল। 5 মিনিট পরে সে আবার বলে যে তোর স্বামী 10 মিনিট পরে তোর ফোনে একটা ফোন আসবে, ফোনটা তুলবি। একজন ফোন তুলে বলবে যে তোর স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি শুনে আমার পাশে আমার ছেলে দাঁড়িয়ে, সেও একদম কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। 10 মিনিট পরে ঠিক কল এলো, তখন সে আমার দিকে তাকিয়ে বলছে, ধরতে বললাম তো তোকে, ধর। আমি ধরলাম। ধরার পরে এটা আমি শুনতে পেলাম, সেটা হচ্ছে একটা লোকের গলা। সে বলছে যে আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক বড়সড়, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি তৎক্ষণাৎ বেরোতেই যাচ্ছিলাম। আমার যে তান্ত্রিক যিনি কাজ করছিলেন তিনি বলে যে কোথাও যাবি না, যতক্ষণ না পুরো কাজ শেষ হবে কোথাও যাবি না, যা হচ্ছে হতে দে। পুরো কাজ শেষ হতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ততক্ষণে আমার ছেলে আমার কয়েকটা আত্মীয় স্বজনকে বলে দেয় যে এরকম ব্যাপার, একটু তারা যেন হসপিটালে চলে যায়। তো তারা কথা মতো চলে গেছিলো আর কি। 2 ঘন্টা পরে আমার মেয়ে যেখানে বসেছিল আর কি, সেখানে কিন্তু সেন্সলেস অবস্থায় পড়ে যায় এবং তারপরে সেই তান্ত্রিক বলে চলে গেছে, আর কোনো সমস্যা নেই, আর কোনো ভয় নেই, কিছু নেই, সে আর ফিরেও আসবে না, ঠিক আছে? কিন্তু আজ থেকে প্রথম অমাবস্যায় একটা ভালো করে পুজো দিবি, আবার সেকেন্ড অমাবস্যায় পুজো দিবি, মানে প্রথম 5টা অমাবস্যাতে বাড়িতে পুজো করতে হবে, এই নিধান দিয়ে যান,
তিনি, এবং বলে একটা মানে কবজ মতো দিয়ে দেয়, বলে যে মেয়েকে পরিয়ে রাখবি, 5টা পুজো হয়ে কমপ্লিট হবে, তারপরে এই তাবিজটা খুলে দিবি, তার আগে না, কোনোভাবে যেন না খোলে। তো তারপর তো তিনি চলে যায়, আমার মেয়ে বাড়িতেই থাকে, বাড়িতে তাকে শুয়ে ফুয়ে দিই আর কি। তো আমি একাই যাই, আমার ছেলে বলে যে তুমি যাও, আমি আমার বোনের সাথে আছি। আমি যাই, গিয়ে দেখি আমার যে স্বামী হসপিটালে একবারে শয্যাশায়ী, ডাক্তার বলছে কোমায় চলে গেছে। 5 মাস পর কোমা থেকে ফেরার পরেও কিন্তু তার শরীর একেবারেই ঠিকঠাক ছিল না, মানে কোনো কাজে সে শরীরের যে শক্তি, সে শক্তিটা সেরকম আগের মতো আর ছিল না, স্ট্রেস নিতে পারতো না, এরকম একটা হয়ে গেছিলো। তো আমি আর তাকে কোনো কিছুই জিজ্ঞেস করিনি আজ অবধি যে তার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কি না আমাদের বিয়ের পরেও, কারণ আমি জানতাম যে এটা শোনার পরে সে অত কোনো স্ট্রেস নিতে পারবে না বা কিছু, সেই জন্যই আমি কোনোদিন কিছু তাকে জিজ্ঞেস করিনি। কিন্তু আমার ছেলে আমাকে অনেকবার বলেছে যে একবার তুমি বাবাকে জিজ্ঞেস করো, নাহলে আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে দিইনি, না আমি জিজ্ঞেস করেছি। তো ঘটনার 2 বছর হয়ে গেছে, তারপর থেকে কিছু হয়নি আর কি, কোনো সমস্যা দেখা দেয়নি আমাদের বাড়িতে, সব কিছুই নর্মাল। তো আমার স্বামীরই একটু সমস্যা, যে কিনা কাজ ফাজে সেরকম শক্তি পায় না, হাতে পায়, এবং স্ট্রেস নিতে পারে না। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlogue00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।